উপাচার্যের পদত্যাগ দাবিতে ফের অশান্ত খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তালা ভেঙে শিক্ষার্থীদের হলে প্রবেশ। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে 189 টাকা নির্ধারণ আজ থেকে কার্যকর। মিয়ানমার বাহিনীর হাতে 2 বছর আটকে থাকার পর চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে ফিরেছে 20 তরুণ। 7 বছরেও শেষ হয়নি শরীয়তপুর নড়িয়ার ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ফের উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বিক্ষোভের পাশাপাশি তালা ভেঙে 6টি হলে প্রবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাতে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে তাদের। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। আবারও অশান্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে আবাসিক হলের তালা খুলে দিতে শিক্ষকদের অনুরোধ জানান তারা। আমাদেরকে হলে প্রবেশ করতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন। এতে সাড়া না পেয়ে পরবর্তীতে নিজেরাই একে একে হলের তালা ভেঙে ফেলেন। মেয়েদের হল বাদে ছেলেদের 6টি আবাসিক হলেই প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যেহেতু বিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু বিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, কারণ দ্বারাই আমরা 6 দফা থেকে এক দফায় চলে আসি। পরবর্তীতে নতুন ভিসি আসার সাপেক্ষে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই তদন্তটা পুনরায় যাতে করা হয় এই আবেদন আমরা জানাচ্ছি। পরে এই বিক্ষোভ রূপ নেয় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে। উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। 6 দফা থেকে এক দফা ঘোষণা করছি। নতুন বিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। এর আগে সোমবার রাতে সিন্ডিকেট সভায় আগামী 2রা মে আবাসিক হল এবং 4ঠা মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় 37 শিক্ষার্থীকে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। গত 2 দিন ধরে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটান তারা। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চক্রাকারে গাড়ি চালু করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এর আগে 11 ঘন্টার বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে মূল ফটক বন্ধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় তারা। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা যথাসময়েই সম্পন্ন হয়। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় সিএনজি চালকদের একটি অংশ রাজনীতি বিজ্ঞান বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতানুল আরেফিনকে গতরাতে মারধর করে। এরপরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছিল শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় 5 মরদেহ ও একজনকে জীবিত পোড়ানোর মামলায় 3 পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্ত 3 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করার পর শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। এই 3 পুলিশ সদস্য হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। তারা 3 জনই অন্য মামলায় আগে থেকেই গ্রেফতার ছিলেন। এছাড়া র্যাবের সাবেক মুখপাত্র ও নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে 18 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয় আদালত। মিয়ানমার বাহিনীর হাতে গ্রেফতার হয়ে 2 বছর আটকে থাকা 20 তরুণকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে দেশে ফিরে আসা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযানে করে তারা দুপুরে চট্টগ্রামে পৌঁছায়। যারা মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারে আটক ছিল তাদের প্রত্যাবাসনে দীর্ঘদিন ধরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। এমত অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমারে গেলে আটককৃত নাগরিকদের প্রত্যাবাসন আলোচনায় ইতিবাচক সাড়া মেলে। দুপুরে চট্টগ্রাম ইশাখা নৌজেটিতে নোঙর করে জাহাজ সমুদ্র অভিযান। তারা বিভিন্ন সময় ওখানে গিয়েছে, তো তারপর আমি বলতে পারি যে রাফলি 2 বছর ধরে তারা সেখানে আটকে ছিল এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন কূটনৈতিক যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার মাধ্যমে এটা এইবার আমাদের জাহাজ যাওয়ার পরে তাদেরকে ফেরত আনা সম্ভব হয়েছে। বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে বড় বোর্ডে উঠে দেওয়া হয় যে নাকি মালয়েশিয়ার বোর্ডে সাগরে আমরা প্রায় 6-7 দিন ছিলাম। 6-7 দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল, জেলে আমরা 2 বছর পর্যন্ত ছিলাম। শরীয়তপুর নড়িয়ার ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ শুরুর 7 বছর পেরিয়ে গেলেও আজও শেষ হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই পাড়ের মানুষকে। ট্রলারে করে প্রতিনিয়তই নদী পারাপার হতে হচ্ছে তাদেরকে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারদের উদাসীনতা আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ঝুলে আছে সেতুটির নির্মাণ কাজ। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। 2017 সালে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় নড়িয়ার ভাষা সৈনিক গোলাম মাওলানা সেতুর, যার মাধ্যমে শরীয়তপুরের নড়িয়া জাজিরা সড়কে যাতায়াতের আশার আলো দেখায়। কিন্তু সময়ের সাথে সাথে এই সেতু হয়ে যায় ভোগান্তির অপর নাম। গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ শুরুর পর থেকেই বারবার ঠিকাদার পরিবর্তন আর ব্যয় বাড়ানো হয়েছে। 2017 সালে 14 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করে নাভানা কনস্ট্রাকশন। বছর পেরোতে না পেরোতেই সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পুনরায় দরপত্রের মাধ্যমে 2021 সালে প্রায় 29 কোটিতে কাজ শুরু করে কোহিনুর এন্টারপ্রাইজ। 7 বছরে সেতুর কাজ শেষ হয়েছে মাত্র 60%। ফলে কীর্তিনাশা নদীর ওপর অসমাপ্ত অবস্থায় পড়ে আছে সেতুটি। ব্রিজ ভাঙার কারণে নদী পারাপার হইতে হয়, নৌকা দিয়ে যাইতে হইতেও খুব কষ্ট হয়। এই ব্রিজ ভাঙার পর ওইখান থেকে সরকারি ট্রলার দিছিল ইউন অফিস থেকে, এখন আর এই সরকারি ট্রলার নেই। প্রত্যেকটা জনগণের কষ্ট করে টাকা দিয়ে পারাইতে হয়, ওই যে সব টাকার ট্রলার। দীর্ঘদিনেও সেতুর কাজ শেষ না হওয়ায় হতাশ এ পথের যাত্রীরা। অভিযোগ করছেন ঠিকাদারের উদাসীনতা আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় সেতুটির নির্মাণ কাজ শেষ হচ্ছে না। যাতায়াতে খুব কষ্ট। এই যে দেখেন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। নৌকায় রিক্স, মানে সবাই ওঠার পরে প্রচুর রিক্স থাকে। এই যে মাত্র একটা অ্যাক্সিডেন্ট করলো। এটা আর পদ্মা সেতু একসাথে শুরু হয়েছে। পদ্মা সেতুতে যাওয়ার জন্য এখানে না আছে কোনো রাস্তাঘাট, না আছে ব্রিজের সুবিধা। নড়িয়াবাসীর দুঃখ রয়েই গেছে। সেতু নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এদিকে প্রশাসন বলছে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত কাজ শেষ করা হবে। আমরা ধারণা করছি তার চুক্তি বাতিলের প্রসেসটি সম্পন্ন হতে 1 মাসের মতো সময় লাগতে পারে এবং নতুন রিটেন্ডার আমরা 2-3 মাসের মধ্যেই করার আশা রাখি এবং পরবর্তীতে যে কাজটুকু বাকি পরবর্তী নেক্সট 6 থেকে 7 মাসের মধ্যে আমরা আশা রাখি কাজটি শেষ হবে। এনটিভি নিউজ ডেস্ক। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে, যা আগে 175 টাকা ছিল। আর খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সামনে দাম কমবে বলেও আশাবাদ তার। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মাসখানেক ধরেই বাজারে চাহিদার তুলনায় সয়াবিন তেলের সরবরাহ কম। তখন থেকেই আবারও দাম বাড়ার বিষয়টি আলোচনায় ছিল। রোববার ভোজ্য তেল আমদানি ও উৎপাদনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 14 টাকা আর খোলা ও পাম তেলের দাম 12 টাকা বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে তারই আনুষ্ঠানিক ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা। তবে বলেন, আইন অনুযায়ী ব্যবসায়ীরা দাম বাড়ানোর ঘোষণা দিতে পারেন না। আর আমদানি করা ভোজ্য তেলে কর অব্যাহতির মেয়াদ 30 মার্চের পর আর বাড়ছে না বলেও জানান তিনি। ওনারা এই প্রেস রিলিজ না, এটা ইটস এ ডিফল্ট। ওনারা এই কাজটা করতে পারেন না। ওনারা ট্যারিফ কমিশনে অ্যাপ্লাই করবেন
এবং এটা যেহেতু মানে এসেনশিয়াল পণ্য হিসেবে নির্দিষ্টকৃত এবং সরকার এই মূল্য নির্দিষ্ট করেন, সো ওনাদের এই কাগজের কোনো বেয়ারিং নাই। আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজার থেকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, বুধবার ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেয়া শুল্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে কিনা। একমাত্র সেই বিষয়টাই ফোকাস পাবে। মূল্যস্ফীতি কিছুটা কমলেও দুর্ভাগ্যজনকভাবে চালের দাম অনেকদিন ধরেই বেশি বলে স্বীকার করেন বাণিজ্য উপদেষ্টা। আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নাটোরের বড়াইগ্রাম থেকে এক প্রবাসীর নিখোঁজ 7 বছরের শিশুকন্যাকে পাবনায় ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভিন জানান, গারফা গ্রামের মালয়েশিয়ার প্রবাসী জাহিরুল ইসলামের শিশুকন্যা জুই পহেলা বৈশাখের দিন ঘুরতে বের হয়ে নিখোঁজ হয়। আজ সকালে অ্যাসিড দিয়ে মুখ পোড়ানো বিবস্ত্র মরদেহটি পাবনার চাঁদমোহর উপজেলার কাটাখালী হরিপুর এলাকার ভুট্টা খেতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। বড়াইগ্রাম থানার ওসি মাহবুব হোসেন জানান, ঘটনাটি 2 থানায় হওয়ায় তারা তদন্ত করছেন। পটুয়াখালীতে চিকিৎসার অবহেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। পুলিশ ও সহপাঠীরা জানান, গতকাল দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আশিক। পরে সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলেও সঠিক সময়ে চিকিৎসা পাননি বলে অভিযোগ করে তারা। সন্ধ্যায় তার মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়ে সহপাঠীরা। হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারকে সভাপতি করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারিগরি শিক্ষায় বৈষম্য সহ 5 দফা দাবিতে রাজশাহীতে সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে। সকাল থেকে নগরীর বিন্দুর মোড় রেলগেট এলাকায় কর্মসূচি পালিত হয়। এর আগে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক সহ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলগেটে জড়ো হয়। সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তারা। একই দাবিতে সিরাজগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। দ্রুত হাসপাতালে কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন ও 6 ঘণ্টা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে কর্মসূচি পালন করছেন মেডিকেলের 2য়, 3য় এবং 4র্থ ব্যাচের শিক্ষার্থীরা। তারা জানান, 2020-21 শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে তাদের ক্লাসে ফেরাতে সেখানে আউন মেডিকেল অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূঁইয়া দাবির বিষয়ে বসে আলোচনা করতে চাইলেও শিক্ষার্থীদের তার আহ্বানে সাড়া দেননি। সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা, যা চলবে আগামী 11 জুন মধ্যরাত পর্যন্ত। ফলে কর্মহীন হয়ে পড়েছেন সাগরের জেলেরা। সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা মেনে ইতোমধ্যেই ফিশিং বোট, জাল সহ মাছ ধরার সব সরঞ্জামাদি নিয়ে তীরে ফিরে এসেছেন জেলেরা। নিষেধাজ্ঞার শুরুতে সরকারি খাদ্য সহায়তার চাল সহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছে কর্মহীন জেলেরা। তবে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করায় খুশি তারা। সাতক্ষীরার ভোমরা সীমান্তে 23 লাখ টাকা মূল্যের 90টি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিজিবি এই অভিযান চালায়। অভিযানে ডায়মন্ডের গহনা উদ্ধার করে, যার বর্তমান বাজার মূল্য 22,90,000 টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শেষ করছি দেশের খবর, তবে যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপাচার্যের পদত্যাগ দাবিতে ফের অশান্ত খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, তালা ভেঙে শিক্ষার্থীদের হলে প্রবেশ।
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে 189 টাকা নির্ধারণ আজ থেকে কার্যকর। মিয়ানমার বাহিনীর হাতে 2 বছর আটকে থাকার পর চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে ফিরেছে 20 তরুণ। 7 বছরেও শেষ হয়নি শরীয়তপুর নড়িয়ার ভাষা সৈনিক গোলাম মওলা সেতুর নির্মাণ কাজ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।